কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার অর্ধশতাধিক নেতাকর্মী, জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ। নেত্রকোনার নৈহাটি পশুর হাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজি। গাড়ি প্রতি 400 থেকে 600 টাকা আদায়। প্রতিবেদন প্রচার ঠেকাতে সাংবাদিককে ম্যানেজের চেষ্টা। বরগুনার পাথরঘাটার প্রত্যাহারকৃত ওসি এনামুলের বিরুদ্ধে নারীদের সাথে অশোভন আচরণ সহ নানা অভিযোগ। কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আমি কালকে দেখা করতে রওনা দিই ওসি সাহেবের সাথে। তখন আমার পথে আমার মামলার 1 নম্বর আসামি বাদশা কোন আমাকে পথ অবরুদ্ধ করে। থানায় জিডি করতে গেছে, আমাদের সাথে ওসি সাহেব খুব খারাপ ব্যবহার করছে। তিস্তার পানি বেড়ে আবারও প্লাবিত রংপুরের নিম্নাঞ্চল। গঙ্গাচড়ায় গ্রোয়েন বাঁধের দুপাশে ভাঙন, বাড়িঘর ও আবাদি জমি বিলীনের শঙ্কা। শিরোনামগুলো দেখছিলেন। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সব ধরনের নাশকতা এড়াতে দেশজুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। 6 জেলায় মোতায়েনের পর চলছে সেনাবাহিনীর টহল কার্যক্রম। কয়েক জেলায় অভিযান চালিয়ে 71 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সহ 6 জেলায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। সড়ক মহাসড়কে চলছে টহল কার্যক্রম। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কয়েক জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকা, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, গোপালগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। কেউ সন্ত্রাসী কার্যক্রম বা নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে গ্রেফতারে বদ্ধপরিকর আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। এখানকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমি বিশ্বাস করি আজকেও যেরকম শান্তিপ্রিয়, এই 23শে জুন আগামী যে দিবসগুলো আসবে প্রতিদিন এরকম শান্তিপ্রিয় থাকবে। আওয়ামী লীগের কার্যক্রমে জনমনে ভীতির সঞ্চার হওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে চলছে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। সকালে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন নাশকতা করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান তাদের। চট্টগ্রাম নগরীর জিইসি, কাজীর দেউরি সহ বিভিন্ন সড়কে সকাল থেকেই অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এই সময় নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচির নামে যেন মানুষের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য রাজপথে তারা। বরিশালে চলে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল মহড়া। সকাল থেকেই নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন তারা। বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। মানিকগঞ্জে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। তারা বলেন, আওয়ামী লীগ জ্বালাও পোড়ার চেষ্টা করলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। ভোলায় আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়েই সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। প্রথমেই যাব গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, নগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাবেন। শাফিন, সকাল থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল সড়ক কিন্তু আমরা ব্যাপক প্রশাসনের প্রস্তুতির পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী রয়েছে তাদের উপস্থিতি দেখেছি। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছে, যেন নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ যেন আসলে
মহাসড়কে এসে কোনো নাশকতা তৈরি করতে না পারে সেই বিষয়ে কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং কোনো প্রকারের যেন কোনো গাড়ি ভাঙচুর থেকে শুরু করে কোনো দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে আগাম প্রস্তুতি যে বিষয়টি সেক্ষেত্রে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন প্রান্তে রয়েছে। আমরা এখন রয়েছি গাজীপুর চৌরাস্তা এলাকায়, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ সকলে কিন্তু আসলে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে সেখানে অবস্থান রয়েছে। বেশ কয়েক ঘন্টা যাবত তারা একটি বিশাল একটি মিছিল করেছিল, প্রতিবাদী বিক্ষোভ মিছিল। সেখানে আমরা দেখেছি তারা বিভিন্ন স্লোগান দিয়েছিল যেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল সড়কে কোনো পরিবহনের জন্য কোনো আঘাত না হানতে পারে এবং যাত্রীদের যেন স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারে সেই বিষয়ে তারা সুরক্ষা দেওয়ার জন্য মূলত এই মহাসড়কে অবস্থান নিয়েছে। এখানে যারা উপস্থিতি যে নেতাকর্মী রয়েছে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত এইটি আসলে তাদের নৈরাজ্য শেষ না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই মহাসড়কে তারা অবস্থান নিয়ে মহাসড়কে যাত্রী এবং পরিবহনকে তারা সুরক্ষা দেবে। পলাশ, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না যুক্ত হয়ে আছেন। মুন্না, জানাবেন যে জেলার পরিস্থিতি সকাল থেকেই কেমন দেখছেন, বর্তমান পরিস্থিতি কি? শাফিন, আপনি যেটি প্রশ্ন করেছেন, গোপালগঞ্জের যে অবস্থা, আপনারা জানেন যে গোপালগঞ্জের ভিতরে এবং বাইরের লোকজনের সবারই কিন্তু একটি ধারণা ছিল আজকে হয়তো গোপালগঞ্জে অনেক উত্তপ্ত থাকবে, হয়তোবা গোপালগঞ্জে অনেক অঘটন ঘটবে। কিন্তু সত্যি কথা বলতে কি, গোপালগঞ্জে কিন্তু আজকে কিছুই হয়নি, একেবারে শান্তিপূর্ণভাবে আজকের দিনটি কিন্তু পালন হয়েছে। গোপালগঞ্জের পুলিশ সুপার কিন্তু এই বিষয়ে নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তো গোপালগঞ্জে আজকে অশান্তির মতন কোনো ঘটনা ঘটেনি। আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি যে গোপালগঞ্জে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হলেও তারা কিন্তু আজকে মাঠে নামেনি, এটি পুলিশ সুপার নিশ্চিত করেছেন এবং বলেছেন যদি কখনো শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে সেনাবাহিনী যারা সদস্য রয়েছেন তারা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন। শাফিন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। সর্বশেষ সহকর্মী মোজাম্মেল মুন্না যুক্ত হয়েছিলেন গোপালগঞ্জ থেকে। জাতি চেয়েছে বলেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তারা বাধ্য হয়েছে দেশ থেকে ভেগে যেতে। মুন্সিগঞ্জে এক কর্মসূচিতে এমনটা বলেছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে সিরাজদি খানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে ওঠায় তাদের পরিত্যক্ত ও নিষিদ্ধ করেছে। জনগণ ও আইন রাজনৈতিক দলের বৈধতা দেয়। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অব্যবহৃত জমি এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা হবে। জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। তো এটা কে করেছে? নিশ্চয়ই দেশের জনগণ করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত করে সমন্বিতভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলেছিল। নেত্রকোনার নৈহাটি পশুর হাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ময়মনসিংহ বিভাগের বৃহত্তর এই হাট থেকে বের হওয়ার মুখে পিকআপ ট্রাকে চলছে এমন চাঁদাবাজি। প্রতি গাড়ি থেকে 400 থেকে 600 টাকা নেওয়া হচ্ছে। চাঁদাবাজির বিষয়টি ধরাও পড়ে যমুনা টিভির ক্যামেরায়। হাট থেকে বের হওয়ার মুখেই এক এক করে থামানো হচ্ছে ট্রাক, পিকআপ। তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে 400 থেকে 600 টাকা পর্যন্ত। নেত্রকোনার বারহাট্টা উপজেলার নওহাটি বাজার। প্রতি সোমবার গবাদি পশুর হাট বসে এখানে। আশপাশের জেলাসহ বিভিন্ন জেলা থেকে গবাদি পশু নিয়ে আসেন খামারি ও ব্যাপারীরা। পশু বিক্রি করে বা কিনে হাট থেকে বের হওয়ার মুখেই গুনতে হয় টাকা। ব্যাপারী ও পরিবহন চালকরা বলছেন, পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে পিকআপ থেকে 400, মাঝারি ট্রাক থেকে 500 ও বড় ট্রাক থেকে 600 টাকা আদায় করা হচ্ছে। গত 2 মাস ধরে চলছে এমন চাঁদাবাজি। 400 টাকা নেয়, এটা পুরো মানে খুবই টাকা নিচ্ছে, খুব চাঁদাবাজি টাকা নিচ্ছে। 400 টাকা তো এটা কি জন্য নিল? কিছুদিন ধরে আবার এটা চলতেছে, বুঝছেন? এরাও কইতেছে এটা উপরে নির্দেশ। আনলে বলে 500 টাকা, আনাইলে 200-300 গ্যারান্টি দিন থাকতে। চালান ছাড়া হইলে 200-300, আর চালান আনলে 500 টাকা। আমাদের বাড়ি অনেক দূরে, অনেক তো আমরা মারে, আমরা কি কইয়াম? 400-300 এরকম লাগে।
চাঁদা নেওয়ার বিষয়টি ধরা পড়ে যমুনা টিভির ক্যামেরায়ও। গাড়ি থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করে শ্রমিক সংগঠনের লোকজন। পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার না করতে সাংবাদিককে ম্যানেজের চেষ্টাও করা হয়। না না ভাই আমরা 200 টাকা নিয়ে 150 টাকা নিয়ে গাড়ি প্রতি গাড়ি টাকা নিয়ে। এই টাকাটা কিভাবে হয়? টাকাটা পরে কোথায় যায়? ওটালে তো আপনার অফিস প্রতি একটু 100 টাকা আর 100 টাকা ভাড়া। চাঁদাবাজির বিষয়টি জানা নেই বলে দাবি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বিষয়টা আমার মাথায় কিন্তু আমি অবগতই ছিলাম না, যেহেতু আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি এই বিষয়টা অ্যাড্রেস করছি এবং চেষ্টা করছি। চাঁদাবাজি রোধে দলীয় নেতাকর্মীদের দিয়ে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা প্রয়োজন হলে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আছে, তাদেরকে আমরা দরকার হলে বাজারের দিন যাতে ব্যাপারী এবং সাধারণ জনগণ কোনো হেনস্থার শিকার না হয়, আমরা চাঁদাবাজির শিকার না হয়, সেই ব্যবস্থা আমরা করব। প্রতি বছর হাটটি থেকে প্রায় 2.5 কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। সড়কে চাঁদাবাজি কমলে হাট থেকে রাজস্ব আয় বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। তাপস সরকার, যমুনা নিউজ। বরগুনার পাথরঘাটা থানার সাবেক ওসি এনামুলের বিরুদ্ধে অভিযোগের কোনো অন্ত নেই। সেই থানায় নারীরা কোনো আইনি সহায়তার জন্য গেলেই এনামুলের অশোভন আচরণের শিকার হন। মামলার আসামিদেরকেও ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে এনামুলের বিরুদ্ধে। সম্প্রতি তাকে থানা থেকে প্রত্যাহার করে এসপি অফিসে সংযুক্ত করা হয়েছে। তবে তার বিরুদ্ধে যেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, এমনটাই চাওয়া ভুক্তভোগীদের। এসিডে ঝলসে গেছে 5 বছরের শিশু জায়মার হাত। ছোট্ট শিশুকে নিয়ে থানা প্রাঙ্গণে বসে আছে অভাগী মা। মামলা করে পড়েছেন আসামিদের রোশনলে। থানার ওসির বিরুদ্ধে রয়েছে অসহযোগিতা এবং অপেশাদার আচরণের অভিযোগ। বরগুনা এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শিশু জাইমার মা ফাতেমা অর্পা। 7 জুন এফআইআরের জন্য পাথরঘাটা থানাকে নির্দেশ দেন বিচারক। ফাতেমার অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই মামলা রেকর্ড করতে কালক্ষেপণ করেন থানার ওসি এনামুল হক। 14 জুন থানায় ওসিকে না পেয়ে ফোন করলে ফাতেমার সাথে অশোভন আচরণ করেন অভিযুক্ত এনামুল। আমি 17 তারিখ মামলার 2 নম্বর আসামিকে গ্রেফতার করে থানায় নিলেও অভিযোগ ওঠে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয় ওসি এনামুল। খবর পেয়ে পরদিন থানায় যাওয়ার পথে হামলার শিকার হন ফাতেমা। আর হামলা করেন খোদ মামলার প্রথম আসামি বাচ্চা আকন। সেই রাতের ভিতরেই ওসি আমি শুনছি যে টাকা খেয়ে ছেড়ে দেয় এই আসামিকে। তা আমি কালকে দেখা করতে রওনা দিই ওসি সাহেবের সাথে। তখন আমার পথে আমার মামলার 1 নম্বর আসামি বাদশা কোন আমাকে পথ অবরুদ্ধ করে। এরপর আমি কই আমার গাড়িতে ওই একটা সোফার হতেবেন না, হ্যাঁ তোর থতমা গেলাম, আমারও একটা সোফার দিস। এনামুলের বিরুদ্ধে নারীদের সাথে অশোভন আচরণের অভিযোগও কম নয়। পাথরঘাটা থানায় সহায়তা নিতে যাওয়া বেশিরভাগ নারী তার বাজে আচরণের শিকার হয়েছেন। আমার এরকম মনিটর চুরি হয়ে গেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে উনি এমন ভাবে খারাপ আচরণ করলেন। উনি বলছেন এই মুহূর্তে আপনি এখান থেকে বেরোবেন, নাইলে আপনার নামে আমি মামলা দেব। আমার বোন নিখোঁজ, তার জন্য আমরা থানায় জিডি করতে গেছে। আমাদের সাথে ওসি স্যার খুব খারাপ ব্যবহার করছে। এসব বিষয়ে ক্যামেরায় কোনো কথাই বলতে রাজি হন এনামুল। এদিকে নানা অভিযোগের পর 20 তারিখ এনামুলকে পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করা হয়। বিভিন্ন নাম্বারে ফোন দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করে, আপনাকেও ব্ল্যাকমেইল করে। ব্ল্যাকমেইল এজন্য আমার ভিজিটিং কার্ড নেন, সরকারি নাম্বারটাই শুধু দেওয়া। অভিযোগের বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার। আমরা পাথরঘাটা সার্কেলের কে দিয়ে একটা কমিটি করে দিয়েছি এর সত্যতা যাচাই করার জন্য। 3 দিনের মধ্যে একটা রিপোর্ট দিতে বলা হবে। রিপোর্টের ভিত্তিতে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা সঠিক সেই সিদ্ধান্তই নেবেন বলে আমি আশা করি। নারীদের সাথে অশোভন আচরণকারী এনামুলের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি ভুক্তভোগীদের। উজানের ঢলে তিস্তার পানি বেড়ে রংপুরের 3 উপজেলার চর ও নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছায় নদী তীরবর্তী নিচু এলাকায় পানি ঢুকতে থাকে, তলিয়ে যায় রাস্তাঘাট, ফসলি জমি। পানি ঢুকেছে বাড়িঘরেও। দুপুরে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে পানির তোড়ে গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সড়ক সেতু রক্ষা বাঁধ এবং
কোলাকান্দে ইউনিয়নের বামতির রক্ষা বাঁধ এলাকায় ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার পানি বৃদ্ধির সাথে এবার ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ার বন্যা নিয়ন্ত্রণ গ্রোয়েন বাঁধের দুই পাশে। এরই মধ্যে এক পাশের পুরো অংশ এবং আরেক পাশের 150 মিটার এলাকায় উঁচু আবাদি জমিতে ভাঙন দেখা দেওয়ায় নদীতে বিলীন হয়ে যাচ্ছে। রক্ষা না করতে পারলে হাজারো হেক্টর আবাদি জমি বসতবাড়ি নদীতে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সেই ভাঙন মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আঘাত হানলে তলিয়ে যাবে বহু লোকালয়। এবার তিস্তার পানি ওঠানামার সাথে সাথে রংপুরের বিভিন্ন বাঁধে ভাঙন ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। গেল 3 দিনে গঙ্গাচড়ার কোলকন্দ ইউনিয়নের 6 নং ওয়ার্ডে তিস্তার বামতির রক্ষার গ্রোয়েন বাঁধের দুপাশে ভয়াবহ ভাঙন ধরেছে। এরই মধ্যে 300 মিটার বাঁধটির পূর্ব পাশের 150 মিটার আবাদি জমি বিলীন হয়ে গেছে। তৈরি হয়েছে বিশাল ঘূর্ণিপাক। বাকি 150 মিটার অংশেও তৈরি হয়েছে গর্ত। বাঁধটির পশ্চিম প্রান্ত ঘেঁষা পুরো জমিগুলো এখন তিস্তার গর্ভে। পাথর ও ব্লক নদীগর্ভে বিলীন হওয়ায় এসপার বাঁধটি ধসে যাওয়ার শঙ্কায়। এতে ঝুঁকির মুখে পড়েছে মূল বামতির রক্ষা বাঁধ। এমন অবস্থায় হাজারো হেক্টর জেগে ওঠা আবাদি জমি এবং ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় এলাকার মানুষ। 300 মিটার গুরিং বাঁধে এখনো 150 মিটার আর আছে। 150 মিটার হলে বাড়িঘর সব হাজার খানেক বাড়িঘর আছে, এই সব বিনাশ হয়ে যাবে। আবাদ আসলে আমাদের জনগণ আবাদ করছিল, এটাই 2-3 দিনের মধ্যে এটা বিনাশ হয়ে গেল। আসিয়াই আবার রাস্তাটা ভাঙি চলে যাইতেছে। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেলানোর কাজ করছে, কিন্তু সেটাকে অপর্যাপ্ত দাবি করে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এখানে পাইলিং এর দরকার, সেই বস্তা না দিয়ে 37টা বস্তা দিয়ে এরা আসিয়ে এনে তামসা করায়। পানি অনেক দূর গেছে, এইবার এই পানি আমার বাড়ি গেলে ভাঙি দিবে। তখন ব্যবস্থা নেন। এই বেড়িবাঁধের জন্য আমাদের বাড়িঘর সমস্ত ভাসিয়েও যেতে পারে, আমরা এখানে থাকতেও পারবো না। স্থানীয় জনপ্রতিনিধিরাও অসন্তুষ্ট। উদ্বেগ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারও। পরিদর্শন শেষে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গঙ্গাচড়া উপজেলা ফুল প্লাবিত পানিতে হয়ে যাবে, এমনকি মহানগর প্লাবিত হওয়ার বলে আশঙ্কা আছে। ব্যাগ হুইলিং এর জন্য ভাঙতেছে, তো সেটা কিছু বস্তা এবং ডাম্পিং করলে হয়তো ব্যাগ হুইলিংটা থেমে যাবে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে স্পারের ভিতর দিয়ে সিপেজ হয়ে যেন কোনো পানি না যায়, সেটা আমরা অবজারভেশনে রাখতেছি। জিও ব্যাগ দিয়েছে, সেই জিও ব্যাগটা ফিলিং করে ফেলা হচ্ছে, তো সেটা আমাদের কাছে পর্যাপ্ত মনে হয়নি। আমি আবারও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে সব ধরনের নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। একটা ভাঙন দেখা দিয়েছে, সেখানে আমরা ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ড ওখানে 200টা জিও ব্যাগ পাঠিয়েছে। যদি চাহিদা থাকে তাহলে আরও জিও ব্যাগ ওখানে যাবে। 2004 সালে এই এসপারগ্রোয়েন বাঁধের নির্মাণ কাজ শেষ হয়। এ কারণে বন্যা ভাঙন থেকে মূল বাঁধ ছাড়াও আবাদি জমি ও বাড়ি ভিটে রক্ষা হয়েছিল। স্থানীয়রা বলছেন এই গ্রোয়েন বাঁধটিকে বাঁচানো না গেলে তাদের জমি, জিরেত, ভিটে, মাটি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছুই যাবে তিস্তার গর্ভে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে জিও ব্যাগ বরাদ্দ দিয়েছে সেটি প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। তার উপর আছে ফেলানোর ক্ষেত্রে ধীর গতি। এই অবস্থার দ্রুত উত্তরণ চান তারা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, কোলকন্দ, রংপুর। দেশের 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। দুপুরে ভোলার লালমোহন উপজেলার আজহার রোড এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বেতুয়া খালের উপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ। বালু বোঝাই ট্রাকটি পার হওয়ার সময় ব্রিজের মাঝখান দিয়ে ভেঙে পড়ে। এতে চালক ও হেলপার নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। এদিকে জয়পুরহাটে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে পাঁচবিবি উপজেলার লাঙ্গলহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত জনি মোটরসাইকেলে বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিলেন। সেখান থেকে লাঙ্গলহাটি এলাকায় যাওয়ার পথে তার মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে যায়। সে সময় হিলিগামী একটি মাল বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাটোরে জুট মিলে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে কথা জানানো হয়। এই ঘটনায় মামলার পর প্রযুক্তির সহায়তায় সোমবার পাবনার আটঘরিয়া থেকে চক্রের 6 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে
300 কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, ব্যাটারি চালিত চার্জার ভ্যান, 5টি মোবাইল ও নগদ 50,000 টাকা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। গত 30 মে গভীর রাতে লালপুর উপজেলার শ্রীরামগড়ি এলাকায় সজিদ জুট মিলে ডাকাত দল আঘাত হানে। এ ঘটনায় গত শুক্রবার যমুনা টেলিভিশন একটি সংবাদ প্রচার করে। এ ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।